আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে আছেন কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে লড়াই করা এক সৈনিক নয়ন হোসেন রবিন। কুষ্টিয়ার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা দর্শকদের জানাতে চাই। সেই দিনগুলো কেমন ছিল, চলুন জেনে নিই নয়ন হোসেন রবিন থেকে সেই ভয়ঙ্কর দিনগুলোর ইতিহাস। আপনাদের 17ই জুলাই আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের নেতাদের সাথে সংঘর্ষ হয়। সেদিন আসলে কুষ্টিয়ায় কি ঘটেছিল? আসলে কুষ্টিয়ায় যেদিন 17ই জুলাই আমরা দেখা যাচ্ছে সাধারণভাবে শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু কখনো কারোর উপরে হামলা বা এরকম আমাদের কাউকে আমরা শত্রু ভাবি নাই। কিন্তু হয়তো আমাদের উপর থেকে যা হয়েছে হয়েছে, কিন্তু আমরা এখানে কোনো শত্রু ভাবি নাই। কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করে এবং তারা হামলা করে শুধু দমিয়ে যায়নি, তারা গাড়ি ভাঙচুর করে, তারপরে গাড়ি জ্বালা পোড়াও একটা রাজনীতি সৃষ্টি করে ছাত্রদেরকে এরকম সন্ত্রাসী একটা ত্যাগ দেওয়ার জন্য তারা আমাদের উপরে এরকম নির্যাতন করে এবং গাড়ি জ্বালাও পোড়াও রাজনীতি করে তারা এরকম একটা রাজনীতির স্টার্ট করে বা শুরু করে আমাদের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনাদের কুষ্টিয়ায় পুলিশ প্রথম লাঠিচার্জ করে 18ই জুলাই। পুলিশের লাঠিচার্জ করার কারণ কি ছিল সেদিন? আমাদের ছেলে পেলে একটা বিল্ডিং এর নিচে আমরা স্লোগান শুরু করি। তে স্লোগান শুরু করা কালে তে তারা আমাদের তৌকির আহমেদ ভাই, তার সাথে প্রশাসন কথা বলছিল। তে তখনও সেই পর্যায়ের নেতৃত্বে ছিল আপাতত। তে সে যখন কথা বলছিল তে তখন তাদেরকে পুলিশের সামনে ছিল, কিন্তু পুলিশটা চাচ্ছিল যে তারা পিছনে যাবে। কিন্তু এটা আমি যখন স্লোগান দিচ্ছি তে আমাকে তৌকির ভাই বলে, তুমি সবাইকে একটু সাইড দিতে বলো, আমরা পিছনে পুলিশ দেব। তে আমি এই বিষয়টার ঘোর বিরোধিতা করি এবং তৌকির ভাইয়ের সাথে আমার কিছুটা কথা কাটাকাটিও হয় যে ভাই পিছনে যেতে দেওয়া যাবে না, কারণ পুলিশগুলো আমাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। তে একটা পর্যায়ে গিয়ে তাও দেখা যাচ্ছে অনেক ঝামেলার ভিতর দিয়ে পুলিশ আমরা যেহেতু রাস্তার এক পাশ দিয়ে আন্দোলন করতেছিলাম, তো পুলিশ এক সাইড নিয়ে তারা পিছনে যায় এবং পিছনে যায় আমরা অল্প কিছু সময় পরে পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং সেদিনের চিত্রটা আসলে খুবই ভয়াবহ মর্মান্তিক ছিল। কারণ ওই দিন পুলিশ এমনভাবে লাঠিচার্জ করে আমার প্রত্যেক বোন ভাইকে সবাইকে মায়ের খেতে হয়। আসলে এই দিনটা কখনো ভোলার না। আমি মনে করি কুষ্টিয়ার ইতিহাসে, এই আন্দোলনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন এবং চিত্র ছিল আমাদের এই 18ই জুলাই। 18ই জুলাই আমরা দেখেছি যে আমরা স্বল্প কিছু সংখ্যক লোক ছিল, প্রায় 150-200 লোক ছিল, এরকম লোক ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সন্ধ্যা 6টা বা 5:30 বাজতে বাজতে এরকম সময় আমরা 2-1 হাজার ছেলে পেলে হয়ে গেছিলাম। 2-1 হাজার মানুষ ছাত্র জনতার সহযোগিতাতে 2-1 হাজার মানুষ হয়ে গেছিলাম। কিন্তু ওই দিনকার চিত্র তারা যে কী কারণে লাঠিচার্জ করলো, আসলে হয়তো সরকারি নির্দেশ ছিল বা অপর মহল থেকে নির্দেশ ছিল যে এদেরকে আন্দোলন হয়তো অন্য লেভেলে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো তারা পর্যবেক্ষণ করে তারা জানাইছে যে এদেরকে আর এভাবে সক্রিয়ভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না, এদের আন্দোলনকে ব্যাঘাত ঘটাইতে হবে। এর প্রেক্ষিতেই তাছাড়া আমরা কখনো পুলিশকে আগে হামলাও করি নাই, আমরা পুলিশকে মনে করা ধিক্কারমূলক কোনো কথাও বলি নাই, কিন্তু পুলিশ আমাদের বোনদের উপরে অতর্কিত হামলা করে এবং ওই দিনকে সবাই অসুস্থ হয়। আমরা দেখেছি মুস্তাফিজের এখানে নাক পেটে যায়, মুস্তাফিজের নাক দিয়ে রক্ত বের হয়। তারপরে দেখেছি আমরা রাইসুলের কপালে গুলি লাগে, গুলিবিদ্ধ হয়। এই বিষয় মিলে আমরা দেখা যাচ্ছে মার খেয়েছি বা লাঠির বাড়ি খেয়েছি। আমাদের কাজল ছিল, কাজল অসুস্থ হয়ে একটা বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছে। এরকম সবাই টিয়ারশেলের হামলা, আমি নিজেও 4টে টিয়ারশেলের মাঝখানে পড়ে। সুতরাং ওই দিনকার যে চিত্র ছিল এর থেকে ভয়ঙ্কর চিত্র কুষ্টিয়াতে 18 তারিখের মতো ভয়ঙ্কর চিত্র আর আমি দেখি নাই। 17ই জুলাই আওয়ামী লীগের হামলা, 18ই জুলাই পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি নিক্ষেপের পরেও আন্দোলনটাকে আপনারা কিভাবে চালিয়ে গেলেন? আসলে 17 তারিখে ছাত্রলীগ যুবলীগের হামলা, 18 তারিখে পুলিশের লাঠিচার্জ, গুলি, টিয়ারশেলের পরেও আমরা আন্দোলন থেমে যায়নি, দমিয়েও যায়নি। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা তখন অলরেডি মনে করো ভাইরাল হয়ে গেছি, আমাদের ফন্ট চলে আসছে। আমরা দেখা যাচ্ছে অনেকের মামলা শিকার হয়েছি, আমি নিজেও মামলা শিকার হয়েছি। ইভেন আমি নিজেও বাসায় থাকতাম না, আমি রাজবাড়িতে থেকে এখানে আন্দোলন করছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পর্যায়ক্রমে যে কর্মসূচিগুলোতে ছিল অনেকের সাথে ওইভাবে দেখা হয় না, আমরা একত্রিতও হইতে পারি নাই, কখনো কর্মসূচি দিয়ে আমরা একত্রিতও হইতে পারি নাই। ইভেন 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এই দিনগুলোতে আমরা একত্রিত হইতে পারি নাই। তখন আমি সাধারণ ছাত্র হিসাবে দেখেছি শিবিরের কিছু ভাইদের সাথে দেখা হয়েছে, ছাত্র দলের 2-1 জনের সাথে দেখা হয়েছে, দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের 2-1 জনের সাথে দেখা, মানে সবাই মাঠে ছিল কিন্তু ছত্রভঙ্গ,
মানে কেউ একত্রিত হতে পারতেছে না, দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া নিচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে ফোনের নেটওয়ার্কের সমস্যা, এসব কারণে আমরা এবং আমাদের থেকে স্টুডেন্টদের থেকে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সরকারি স্বৈরাচারের, সেইটা বেশি হয়ে গেছিল, যার কারণে আমরা একত্রিত হতে পারতেছিলাম না। আবার যখন একত্রিত হতে যাচ্ছি, কাউকে অটো থেকে, কাউকে বাস থেকে, এরকম করে মনে করো যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, গ্রেপ্তার করা হচ্ছিল। এভাবে মনে করো পর্যায়ক্রমে আমরা ওই দিনগুলো পার করছি। ওই 23, তারপরে হচ্ছে 26, 29, এই দিনগুলো পার করছি। এই দিনগুলোতে আমরা সবসময় মাঠে ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবেই চেষ্টা করছি আন্দোলনকে যাতে দমিয়ে না যায়। সবার একত্রতা ছিল, সবার একটা আবেগ ছিল, সবার একটা দেশপ্রেম ছিল। সেখান থেকে উঠে আসি আমরা এই আন্দোলনকে ওই দিনগুলোতেও, ওই সবচেয়ে কঠিন মুহূর্তগুলোকেও আমরা অল্প কিছু সংখ্যক মানুষ হলেও একত্রিত হয়েছি এবং একত্রিত হয়েই আমরা মনোভাব সৃষ্টি করেছি যে আসলে আমাদের আন্দোলন করাটা সফল হবে। এই প্রেক্ষিতে আমাদের আন্দোলন আস্তে আস্তে কন্টিনিউ হয়। 4 আগস্ট সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ নৃশংসভাবে গুলি চালায়। সেদিন কেমন ছিল কুষ্টিয়া? মজমপুর গেটে, ওখান থেকে আমরা যখন প্রোগ্রাম শুরু করি, আলহামদুলিল্লাহ ওই দিন হচ্ছে মানে সাধারণ জনগণের উপস্থিতি অনেক বেশি ছিল। সাধারণ জনগণের উপস্থিতি অনেক বেশি ছিল এবং সবাই মাঠে নেমে আসছিল, মানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকে সফল করার জন্য এবং স্বৈরাচার হাসিনাকে পতন করার জন্য সবাই দল মত নির্বিশেষে সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল। আলহামদুলিল্লাহ সেদিন সবচেয়ে আমরা বেশি জনসমর্থন পেয়েছি 4 তারিখে। যখন মজমপুরের দিকে যাব, তখন আমরা দেখি যে হচ্ছে ফুলতলা মোড়ে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, তারা আমাদের উপর হামলার চেষ্টা করে। তারপরে দেখা যাচ্ছে কাস্টম মোড়, পর্যায়ক্রমে প্রত্যেকটি মোড়ে মোড়ে এভাবে পুলিশের সাথে একটা করে ছোট করে একটা সংঘর্ষ বা পুলিশ চলে যায় আমাদের উপরে, ছোট্ট একটা হামলা করে জনবল থেকে তারা সরে যায়। তো এরকম করতে করতে আমরা যখন একবারে মনে করো আন্দোলনের একদম মধ্য পর্যায়ে আসি, তখন সেই সময় কি সৃষ্টি হয়, আমরা এদিক থেকে শুনতে পাচ্ছি আমার পুলিশ থানা থেকে হামলা চালাচ্ছে, পুলিশ থানা থেকে গুলি চালাচ্ছে, হামলা বলতে গুলি চালাচ্ছে। আমাদের কাছে ফোন আসলো অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং 2 জন মারাও গিয়েছে। পুলিশ আমাদেরকে দেখা যাচ্ছে পুলিশ লাইন থেকে বের হয়েছে, ওখান থেকে হামলা করে, পুলিশ থানা থেকে হামলা করে। যারা মনে করো যে 6 রাস্তার মোড়ে ছিল, 5 রাস্তা 4 রাস্তার মোড়ে ছিল, তারা তো থানা কেন্দ্রিক ভাবে আন্দোলন হয়। তবে আমরা সেদিন যদি মনে করো পুলিশ যে আমাদের উপরে হামলা চালায় এবং আমরা দেখেছি একজন সাধারণ জনগণ মানে যে রিক্সা চালক, সেও কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সে মারা যায়, গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে আমরা এইসবগুলোর আশাকামী ছিল না। আমরা কখনো পুলিশকে উস্কানি দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সবসময় আন্দোলন করছি। আমরা কখনো পুলিশের সাথে কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ বা আমরা এরকম কোনো প্রচেষ্টা করি নাই। কিন্তু পুলিশ কি করেছে, ওই স্বৈরাচার হাসিনার লিড নিয়ে, নেতৃত্ব নিয়ে তারা আমাদের উপরে, সাধারণ জনগণের উপরে, সাধারণ ছাত্রদের উপরে, আমাদের হাতে কি ছিল, আমাদের হাতে হয়তো সামান্য আত্মরক্ষার বলে একটা লাঠি ছাড়া আর একটা ঢিল ছাড়া আর আমাদের কাছে তেমন কিছু ছিল না। কিন্তু তারা আমাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করে। 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই পর্যন্ত আপনাদের এত ভাই, এত বোন আহত এবং নিহত হলো। আপনি বা আপনারা কি বিচার দাবি করেন? আসলে এটা এমন একটা গণ অভ্যুত্থান যে অনেক ভাই রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, তাদের চক্ষু মোবারক শহীদ হয়েছে, কারোর হাত মোবারক শহীদ হয়েছে, কারো দেখা যাচ্ছে কি জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে দিয়ে গেছে এই স্বাধীনতা। আমাদের আবু সাইদ বুক পেতে দেয় গুলির সামনে, ওদিন আমরা কিন্তু সবাই আবেগপ্রলুব্ধ হয়েছি যে আমাদের একটা ভাই যেহেতু প্রশাসনের সামনে, স্বৈরাচার হাসিনের সামনে যদি বুক পাততে পারে, আমরা কেন দমিয়ে থাকবো। আমরা চেষ্টা করেছি পর্যায়ক্রমে, আমরা অনেক দিনে আন্দোলন করি এবং আমরা কখনো আমরা দেখেছি আমাদেরকে কিন্তু বডি ওয়ারেন্ট দেওয়া হয়। আমাদের কুষ্টিয়া জেলাতে 7 থেকে 6 জনকে বডি ওয়ারেন্ট দেওয়া হয়, যে তাদের ভিতরে আমি একজন, যে তাদেরকে কখনো পেলেই মানে দেখা হলে বা তাদের আমাদের চেহারা যদি চিনতে পারে তাদের গুলি করে দেবে, কোনো সমস্যা নেই, এরকম একটা ওয়ারেন্ট হয়ে যায়। তো আমরা এটা অবশ্যই জানতে পারি, কিন্তু আমরা কখনো কিন্তু দমে যাইনি। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এসে বা আমাদের এত ভাই শহীদ হলো, আহত হলো, রক্তাক্ত হলো, এত মামলা অবিচার যে হাসিনা সরকার করলো বা যেসব প্রশাসন কেন্দ্রিক আওয়ামী লীগ যুবলীগ এগুলা ঘটালো, তাদের সাথে যুক্ত হয়ে তাদের হাসিনার কথা শুনে সাধারণ জনতা তারা আমাদের উপরে হামলা করলো। তারাও কিন্তু আমাদের এলাকাবাসী, গোটা বাংলাদেশটাই একটা হাসিনার বাংলাদেশ হয়ে গেছিল। না গণতান্ত্রিক, না জনতান্ত্রিক, না কারুর, মানে একটা হাসিনার, মানে তার পিতার নাম ভাঙায় মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে তারা এরকম স্বৈরাচারী বা ফ্যাসিবাদ একটা কায়েম করেছিল, আমরা দেখেছি বিগত দিনগুলোতে। তো এখন যখন আমরা এত ভাই আহত হইলাম, নিহত হইলাম, প্রায় এত ভাইয়ের যে আমরা আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, আমরা অবশ্যই
অবশ্যই সর্বোচ্চ শাস্তির দাবি করি। অবশ্যই হাসিনার ফাঁসি তো মাস্ট। তারপরে তাদের নেতৃত্ব পর্যায়ে যেগুলা প্রশাসন ছিল, তারপরে দেখা যাচ্ছে নেতৃত্ব দিয়েছে যারা, আমরা কুষ্টিয়ায় যারা আওয়ামী লীগ যুবলীগ যারা আমাদের উপর হামলা করেছে, আমরা অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা অবশ্যই আশা করি। 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাইয়ের পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে আমরা এমন বাংলাদেশ আশা করি, আমরা যে কারণে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিপ্লব করেছি, আমরা দেখেছি বারবার 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, তারপরে এখন হচ্ছে আমাদের 24-এর যে একটা গণ অভ্যুত্থান সম্পূর্ণ হলো। তাই আমরা বারবারই ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা এখন বর্তমান প্রজন্মে আমরা এই আন্দোলন শেষ করে এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, দখলদারিত্ব থাকবে না, কেউ কোনো মামলা বাণিজ্য থাকবে না, কখনো সরকারি চাকরিজীবী কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না, রাজনীতি নামে পেটনীতি চলবে না, রাজনীতি হবে জনসেবার রাজনীতি। এবং দেশটা আমরা সুন্দর একটা দেশ চাই যেখানে মানুষ শান্তিতে নিরাপত্তায় নির্বিঘ্নে, কোনো দেখা যাচ্ছে একটা নিরাপত্তাহীনতায় কোনো মানুষ ভুগবে না, এবং সুন্দরভাবে সরকারি সেবাগুলো পাবে, এবং মানুষ যাতে জীবনের নিরাপত্তা সুন্দরভাবে পায়, এমন একটা বাংলাদেশ আমরা চাই। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।